সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই ভাবি এসে ডাকাডাকি শুরু করলো। ভাবি, যাও তো, আরেকটু ঘুমিয়ে নেই, এরপর না হয় উঠছি। লক্ষ্মী ভাই আমার, এবার ঘুম থেকে ওঠ। তোর ক্লাসের সময় হয়ে গিয়েছে। প্রতিদিন এভাবে লেট করলে কবে যে তোকে ভার্সিটি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে সেটাই আমি ভাবছি। আরে ভাবি, তোমার এসব নিয়ে চিন্তা করা লাগবে না তো। এমন কোনো মায়ের পেটে জন্ম নেয়নি যে আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। হয়েছে হয়েছে, আর ভাবনাও রাখবে না। আমি জানি তুমি অনেক বীর পুরুষ এখন। বাবা, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আমি নাস্তা বানিয়ে রেখেছি, নাস্তাটা করে ভার্সিটিতে যাও। আরে ভাবি, তুমি এমন করছো কেন? কম্বলটা টান দিয়ে সরিয়ে দিলে কেন? ঘুম পাচ্ছে তো, ঘুমাবো আমি। ঘুমাবি মানে? সোজা কথায় তোর কথা শোনা যাচ্ছে না, তাই না? তোকে কতবার বলছি, আজকে আমি প্রথম দিন, তুই কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে উঠেছিস। ভুলে গেছিস নাকি? এটা কলেজ না, এটা ইউনিভার্সিটি। এখানে দেরি করা যাবে না। এটা নতুন ভার্সিটি, এখানে তুই তেমন কাউকে চিনিস না। তোকে ভার্সিটিতে যেতে হবে আজকে, প্রথম দিন। ভাবির কথায় লাফ দিয়ে উঠলাম। তাই তো, আজকে তো আমার ভার্সিটির প্রথম দিন। আরও ঘুমিয়ে আছি। আমি তো ভুলে গিয়েছি আমি যে নতুন অ্যাডমিশন নিয়েছি ভার্সিটিতে। এই তো কিছুদিন আগেই তো আমার ইন্টার শেষ হলো। ভাবি, তুমিও না আরও আগে আমাকে বলবে না? আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে আমার ভার্সিটির প্রথম দিন। দেখো কাণ্ড। আগে তো বললাম সব দোষ তো আমারই। আমি তোমাকে বলিনি, তাই দোষ আমার। আমি এত সময় ধরে তোমাকে ডাকছি, তাও সব দোষ আমার। এখন খেয়ে দিয়ে আমাকে একটু উদ্ধার করো। ফোনের দিকে তাকিয়ে দেখি বেশ কয়েকটা কল করেছে রাহাত। ঘুমের তালে বুঝতে পারিনি যে কখন ফোন বাজতেছে। একটু খেয়াল করে দেখলাম আম, ঘড়িতে প্রায় 12টা চলতেছে। 11টা বাজে? তোর ভার্সিটির সময় এখন বাজে 12টা। যাবে কি করে? আর সময় নেই ভাবি, এখনই দৌড়াতে হবে। কথাটা বলে ফ্রেশ হয়ে আমি দিলাম একটা দৌড়। তখনই ভাবি পেছন থেকে রাগ দিয়ে বলে ওঠে, আবির, নাস্তাটা খেয়ে যা। নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। নাস্তা না খেয়ে গেলে কিভাবে হবে? খালি পেটে কেউ বাসা থেকে বের হয় নাকি? আরে ভাবি, সময় নেই। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের আমার আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আবির। পরিবারে ভাইয়া ভাবি ছাড়া আর কেউ বেঁচে নেই। ছোটবেলা থেকে ভাইয়া আর ভাবি আমাকে মানুষ করেছে। ভাবির বিয়ে হওয়ার পর থেকে তেমন তার বাপের বাড়ি যাওয়া হয়নি আমাদের জন্য। তাই আমি ভাবির বাপের বাড়ি সম্পর্কে কম জানি। হ্যাঁ, ভাবির একটা সুন্দরী বোন আছে, সে আবার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। ভাবি আর ভাইয়া লাভ ম্যারেজ হয়। আমার ভাইয়া ছোটোখাটো একটা ব্যবসা করে। অবশ্য সেই ব্যবসাটা আমার ভাবির আব্বু ধরেই দিয়েছিল, কারণ তার অনেক বড়লোক। আপনাদের পরিচয় দিতে ভার্সিটি গেটের সামনে পৌঁছে যাই, তখন দেখলাম গেটের সামনে দাঁড়িয়ে আছে রাহাত। আমাকে দেখে হাত তুলে ডেকে ওঠে। কিরে ভাই, কয়টা বাজে? এত দেরি করলি কেন? সে কখন থেকে কল করে যাচ্ছিল, তোর তো কোনো পাত্তাই নেই। কি হয়েছে তোর? এই যে এত সময় ধরে কল করছি, কোনো রেসপন্স পাচ্ছি না। আরে, রাতে অনেকক্ষণ ধরে গল্প লেখালেখি করছিলাম, তাই কখন কয়টা বাজছে বলতে পারবো না। ভালো করে চাস তো, তোর জন্য এখন আমাকে ইউনিভার্সিটিতে আর ঢোকা হলো না। আরে বন্ধু, বাদ দে। যাই হোক, এখন চল ক্যাম্পাসটা আমি ঘুরে দেখি। বন্ধু, একটা সংবাদ পেয়েছি। কেমন সংবাদ পেয়েছিস যার জন্য এভাবে আত্মহারা হয়ে উঠেছিস? আরে, আমাদের ভার্সিটির মধ্যে নাকি একজন নতুন সুন্দরী ম্যাডাম আসতেছে এবং তিনি নাকি দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছে। আর আমাদের ভার্সিটিতে নাকি ফোনে কিছু ক্লাসও করাবে। তাতে কি হয়েছে? উনি তো মনে হয় বিবাহিত হবে। আরে শালা, বিবাহিত হলে কি তোকে বলতাম? উনি এখনো বিয়ে করেনি। আর আমাদের যেহেতু সিনিয়র, আর তুই তো সিনিয়র মেয়েদের খুব পছন্দ করিস, তাই বললাম। আগে দেখে পছন্দ হতে হবে, তারপর তো না বলা যাবে। এই ক্লাসটা তো মিস হলে পরের ক্লাসটা করতে হবে। চল ক্যাম্পাসে গিয়ে কিছুক্ষণ গল্প করি। আমি আর রাহাত আমরা দুজন গল্প করছিলাম আর ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম। তখনই হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে, মেয়েটা পড়ে যায়। তখন মেয়েটার উদ্দেশ্যে আমি বলে উঠি, সরি সরি, আসলে আমি খেয়াল করিনি। আরে মিস্টার, এভাবে দাঁড়িয়ে থেকে সরি বললে হবে নাকি? হাতটা দেন, আমি তো আগে উঠতে হবে। ও আচ্ছা, দুঃখিত। মেয়েটা কথাটা বলে আমি হাত বাড়িয়ে দিলাম। মেয়েটা আমার হাতটা ধরে উঠে পড়ে।
মেয়েটা বেশ সুন্দরী, দেখেও যে কোনো ছেলে প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। এভাবে হাঁটছেন কেন? ভার্সিটিতে নতুন নাকি? আপনি একদম ঠিক ধরেছেন। আসলেই আমরা ভার্সিটিতে নতুন। আমি ফার্স্ট ইয়ারে, মানে বলতে গেলে দুজনেই ফার্স্ট ইয়ারে। ও আচ্ছা, তাহলে তো আপনি আমার 1 বছরের জুনিয়র। আমি সেকেন্ড ইয়ারে আর আপনি শ্রাবণী। মেয়েটা কথাটা বলে আমার সামনে হাত বাড়িয়ে দেয়। তখন আমি মেয়েটাকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলি, জি আমি আবির। তা আর এটা হচ্ছে আমার বন্ধু রাহাত, আমরা একই ক্লাসে পড়ি। ও আচ্ছা, তাহলে তোমরা এখানে কি করছো? মাথা চুলকে মেয়েটার উদ্দেশ্যে বলে ওঠে, আসলে আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই ক্লাস করাটা হচ্ছে না। ও আচ্ছা, তো এত সময় ধরে ঘুমিয়ে থাকতে কেউ বলেছে? ফোনের মধ্যে অ্যালার্ম দিলে তো হতো। আজকে এমনিতেই তোমার প্রথম ক্লাস, তাও আবার মিস করলে। অবশ্য মিস না করলে তোমার সাথে পরিচয় হতাম না। আপনি কি কিছু বলছেন আপু? আপু বলার সাথে সাথে দেখলাম মেয়েটা তেলে বেগুনে জ্বলে উঠল। ডাকে চোখে আমার দিকে তাকিয়ে মেয়েটা বলে ওঠে, এই আমি আপনার কোন কালের আকুল যে আগে যে আপনি আমাকে আপু বলে ডাকছেন? আমার একটা সুন্দর নাম আছে, নাম ধরে ডাকবেন। কিন্তু আপনি তো আমার সিনিয়র, তার জন্যই তো আপু বললাম। তো কি হয়েছে? সিনিয়র হয়েছে তো কি হয়েছে? আমি তোমার মাত্র 1 ইয়ারের সিনিয়র, তাতে কোনো সমস্যা নেই। তুমি আমাকে শ্রাবণী বলে ডাকবে। আপু বললে কিন্তু তোমার সাথে র্যাগিং করব আমি। কথাটা শোনা মাত্র আমি শ্রাবণীর উদ্দেশ্যে বলে উঠি, এই না না না, দরকার নেই। আমি তোমাকে তুমি করে আর শ্রাবণী বলেই ডাকবো, প্রয়োজন নেই ভাই। র্যাগিংয়ের শিকার হওয়া পরে মান সম্মান যা আছে সবগুলো হারাতে হবে। হারামজাদা আসতে না আসতে একটা সিনিয়র মেয়েকে পটিয়ে নিল। শালা আমাদের কপালে বুঝি কিছুই রইল না। হরামজাদা, আমি তো এখানে কিছুই করিনি, মেয়েটাই তো সব করলো। আর শুধু শুধু আমাকে তুই সন্দেহ করছিস কেন? এমন কিছুই না ভাই, আমাকে নিয়ে তুই এসব ভাবা বন্ধ কর। তোর কপালেও এমন যখন জুটবে তখন বুঝতে পারবে। চুপ কর হারামজাদা, শুধু লুসু। তুই তুই কেমন তা আমার জানা আছে। শালা পেলে বই একটা। পরে আমার ভালো মানুষ রে। তখনই দেখলাম শ্রাবণীকে কেউ ডাক দেয়। ইস, ছেলেটা কত কিউট। ওকে প্রথম দেখায় কেমন জানি না ভালো লেগে গেল। তখনই আমার বান্ধবী ফারজানা দেখলাম ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে ডাক দেয়। তখন আমি ওদেরকে নিয়ে গেলাম। তখন ফারজানা বলে ওঠে, কি রে শ্রাবণী, 2 মালটাকে কোথায় পেয়েছিস? র্যাগিং দিব নাকি? ওরা তো মনে হয় জুনিয়র। ইস, সামনের মেয়েটা কত কিউট, দেখেই তো ভালো লাগলো। আমারও তো সিনিয়র মেয়ে, এখন দেখে প্রেমে পড়ে গেলাম। সিনিয়র মেয়ে এত কিউট হয় কেন? মেয়েটার কথা শুনে এমনি তো ভয় পেয়ে গেলাম। তখনই দেখলাম শ্রাবণী বলে ওঠে, এই না না, এটা আমার বন্ধু আবির। আর এটা ওর বন্ধু। ওর হাতটা তোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে আসলাম। আর তুই উল্টোপাল্টা কিছু বলছিস, ওদের র্যাগিং দেবে মানে না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। শ্রাবণীর কানে এসে বললাম, দোস্ত ছেলেটা কিন্তু অনেক কিউট আছে। আর ওর বন্ধু জুনিয়রটা দেখ, ওই ছেলেটাও কিন্তু আছে, কিন্তু ছেলেটা মনে হয় একটু বোকা। পছন্দ হলে নিয়ে নে তুই। আমি বেশ অবাক হচ্ছি, তুই কোনো একটা ছেলেকে বন্ধু বানিয়েছিস? কখনো দেখিনি কোনো ছেলের সাথে কথা বলতে। এত ছেলে প্রপোজ করেছে কিন্তু কোনো ছেলেকে পাত্তা দিলি না। শেষমেশ একটা জুনিয়র ছেলেকে নিজের বন্ধু বানালি, নাকি আবার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিস? এটাকেই বলে প্রথম দেখায় প্রথম ভালোবাসা। এক কথায় ফার্স্ট সাইট লাভ। আমি কিছু কিছু করেছি। তখনই আমার এমন অবস্থা দেখে আমার বন্ধু রোমিও আবির আমার উদ্দেশ্যে বললেন, এই হারামজাদা, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোর না খুব শখ একটা বান্ধবী বানানোর? সিনিয়র তাহলে যা, পরিচয় হচ্ছিস না কেন বল? দে একটু নিজে হাত বাড়িয়ে দে। হাই আপু, আমি রাহাত। কথাটা বলেই মেয়েটার সামনে হাত বাড়িয়ে দিলাম। তখনই মেয়েটার রাগী চোখে আমার দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বলে ওঠে, সাহস বেড়ে গিয়েছে না? আমি কি বলেছি তোমার সাথে হাত মেলাবো? আর বলেছি পরিচয় হব আমি? তোমার সাহস কি করে হয়? এখনো টাইট দেইনি তো, তাই এমন করছো, তাই না? মনে মনে অনেকগুলো গালি দিতে লাগলাম আবিরকে। শালা ওর জন্যই তো আমি হাতটা বাড়ালাম। আর অপমান এখন আমাকে হতে হলো। হারামজাদার কপালে সবসময় ভালো জিনিস, আর আমার কপালে এত খারাপ জিনিস। ওকে পরে দেখে নিব। তখনই শ্রাবণী আমাদের উদ্দেশ্যে বলে ওঠে,
আচ্ছা আবির, চলো, তুমি তো ভার্সিটি ক্যাম্পাসটা ভালো করে চেনো না, তোমাকে ভার্সিটির ক্যাম্পাসটা ভালো করে দেখিয়ে দিয়ে আসি। আর ফারজানা, তুই গিয়ে রাহাত ভাইয়াকে দেখিয়ে দে। আমি চাইলাম মেয়েটার থেকে ছোটার জন্য, আর মেয়েটা আমাকে দিল বেঁধে। ধুর, এতে বিপদে পড়লাম। রাহাত তখন পিছ থেকে বলতেছে, বন্ধু, সিনিয়র মেয়ের সাথে হাঁটতেছি, এর থেকে আর ভালো কি হতে পারে? ক্যাম্পাসটা ঘুরে দেখছি আর মেয়েটার বকবক শুনেই যাচ্ছি। বুঝতে পারলাম মেয়েটা বড়লোক বাবার একমাত্র সন্তান। আমি আমার পরিচয়টা দিলাম। এরপর মেয়েটা আমার থেকে ফেসবুক নাম্বার সব কিছুই নিয়ে গেল। আজকে আর ক্লাস করা আমার হলো না। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর শ্রাবণী বলে ওঠে, আচ্ছা আবির, তাহলে আবার আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে। তুমি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ক্লাস করে আমরা ঘুরতে যাব। শ্রাবণী ক্লাসে যেতে আমি আর ওখানে থাকি নাকি? মেয়েটার বক বক আমাকে পাগল করে দিল। আমি ওখান থেকে কোনোভাবে বাসায় চলে আসি। তখনই দেখলাম রাহাতের কল। কিরে ভাই, কি করছিস? নাচতেছিস নাকি তুই? দূর শালা, সেটা বলছি না, আসলে ফারজানাকে ভালো লেগে গেছে। ওরে বাবারে, আমার বন্ধু রোমিও হয়ে গেল। তাহলে নাম্বারটা নিয়েছিস নাকি? ভাই, নাম্বারটা তো নিয়েছি, এখন তো কথা বলছি, দেখি সুযোগ পেলে প্রপোজ করে দিব। দেখিস আবার প্রপোজ করতে গিয়ে থাবড়ানি যেন না খাওয়া লাগে। কিরে ভাই, নতুন প্রেমে পড়লাম, তুই কি বদদোয়া দিচ্ছিস নাকি উৎসাহ দিচ্ছিস? কিছুই তো বুঝতে পারছি না। আরামজাদা, তুই বুঝে কি করবি? কি করবি রে? এত বোঝার দরকার নেই। ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। ওরে আমার বড় ভাই আমার কাছে চলে এসেছে। হ্যাঁ, ঠিক আছে বড় ভাই, ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েন। আমার বন্ধু রাহাতের সাথে কথা বলছিলাম, তখনই দেখলাম ভাবি রুমে আসে। এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে আবি, চলে এসেছিস? আজকে ক্লাসটা কেমন হলো? ভাবিকে বলা যাবে না আজকে ক্লাস করা হয়নি, না হলে বকা দেবে। তাই ভাবির উদ্দেশ্যে বলে উঠি, ভাবি ক্লাসটা বেশ ভালোই ছিল। শোন, আমরা আগামী পরশু সবাই আমাদের বাড়িতে যাচ্ছি। আমার বোন দেশের বাইরে থেকে এসেছে। ওই যে ছোটোবেলায় তোমার যে জঙ্গলি ঝগড়াটে বজ্জাত বোনটাকে দেখেছিলাম, আমার থেকে 4 বছরের সিনিয়র, কি বলো? এত বড় দামি মেয়েটাকে দেখার কি আছে? তখনই ভাবি একটা বালিশ আমার গায়ের উপর ছুঁড়ে মেরে বলে ওঠে, তুই অনেক ফাজিল হয়ে গিয়েছিস। আমার বোনকে নিয়ে এসব কথা বলছিস? আরে, ও এখন কত সুন্দরী হয়ে গিয়েছে জানিস? তুই ওর জন্য কত ছেড়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে। তোর কোনো কিচ্ছু জানা নেই। ওর জন্য কত ছেলে পাগল, তুই এসব শুনলে তো মাথা ঘুরে যাবে তোর। এটা মানতে অস্বীকার করব না যে ভাবির ছোট বোন খুবই সুন্দরী, এক কথায় তামিল নায়িকা। ওদের থেকেও অনেক সুন্দরী, খুবই মায়াবী। যখন ছোটোবেলায় দেখেছিলাম, এখন কেমন হয়েছে তা তো জানি না। ওখানে গিয়ে আমি আরেকটা বিষয়ে কথা বলবো ভাবতেছি। সে বিষয়টা না হয় সারপ্রাইজ থাকুক। ভাবি, তুমি আবার মনের মধ্যে কি খিচুড়ি পাকাইতেছ সেটাই ভাবতেছি। যা, এত কিছু ভেবে কি করব? যা, হাত মুখ ধুই আয়। তোর ভাই সে কখন এসেছে তোর জন্য অপেক্ষা করছে। কি হয়েছে তোমাদের? ভাবি দেবরদের কথা হয়েছে, এখন কি আমাকে খাবার দিবেন নাকি না খেয়ে এখানেই বসে থাকবো? তোমাদের জন্য কি আমার খাওয়া দাওয়া করা লাগবে না? চেনা থাকলে উঠে যেতে পারো, আমরা এসে নিজেরাই খাবো। তোমার খাওয়ার কি দরকার? না, এই ভাবি দেবরদের জন্য মনে হয় আমার ঘরে শান্তি নেই। আরে ধৈর্য ধরো, অপেক্ষা করো, আসতেছি। এত পাগল হলে হবে নাকি? রোমানা, তোমার বাবা বলেছে যে তাদের কোম্পানি থেকে একটা ছোট্ট অর্ডার এসেছে। এখন তোমার বাবা সেই অর্ডারটা আমাকে পাঠিয়েছে। যাক, অনেক দিন ধরে কাজ আসছিল না, তোমার বাবার অর্ডারটা দিয়েছে। তোমার বাবার কাছে তো সেটা খুব কম অর্ডার, আর আমার কাছে তো এটা মানে হয় পুরো 10 বছর ধরে এত বড় অর্ডার আমি পাইনি। হ্যাঁ, সেটা আমি আব্বুকে বলেছিলাম যে ছোটখাটো কোনো কিছু অর্ডার করতে থাকলে তোমাকে যেন দিয়ে দেয়। তুমি আবার এই কথা বলতে গেলে কেন? তারা আবার কি মনে করবে? এমনি তো তোমার বাবার সামনে যেতে আমার খুব লজ্জা লাগে। যেদিন তোমাকে আমি চুরি করে নিয়ে এসেছিলাম তাদের বাড়ি থেকে। তাই তো তোমাকে সব সময় চোর বলি। রোমানা, তুমিও না। কথাটা বলে আমি ওর কাছে চলে গেলাম, এরপর কপালে একটা কিস করলাম। ভাইয়া আর ভাবি, ওদের ভালোবাসা যেন সারাদিন এভাবেই টিকে থাকে, এই দোয়াই করি আল্লাহ তাআলার কাছে। আরে করছো কি আবি? আসতেছে, যাও নিজে টেবিলে গিয়ে বসো। আমি খেতে বসলাম, তখনই ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবতেছি তোকে একটা কথা বলবো, কিন্তু এখনো বলতে পারছি না। কি কথা বলবে? বলো ভাইয়া। তুই চলে যাস ভার্সিটিতে আর আমি সারাদিন থাকি অফিসে।
তোর ভাবি থাকে একা, আর তুই তো জানিস তুই ছোট থেকে আমাদের সাথে একসাথে বড় হয়েছিস। তার জন্য তোর ভাবি চায়নি একটা সন্তান নিতে, কারণ তোর ভাবি তোকে নিজের মায়ের মতো ভালোবাসে, তাই তোকে সবসময় সন্তানের মতো ভালোবেসেছে। তাই দ্বিতীয় কোনো সন্তান নেই, তোর ভালোবাসাটা কম যেন না হয় তা দিতে চায়নি। এইটা ঠিক, আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু ভাবি আমাকে মায়ের ভালোবাসা কোথাও কমতি দেয়নি। তাই ভাবতেছি তোকে একটা বিয়ে দিব, তাইলে তোর বউ সহ তোর ভাবি আর একা থাকবে না। আমি কিছু বললাম না, কারণ আমার তো তেমন পছন্দের কেউ নেই। তাই আমি ভাইয়াকে বললাম, তোমাদের যা ইচ্ছা যা ভালো লাগে করতে পারো, আমার এখানে কিছু বলার নেই। তাহলে রোমানা কি বলো, একটা বাচ্চা নিয়ে নিলে ভালো হয় না? কি হলো শয়তান ছেলে, এখানে আবির বসে আছে, তোমার লজ্জা করে না? আমি কথাটা শুনে কাঁচতে লাগলাম। তখন ভাবি লজ্জায় ওখান থেকে দৌড়ে নিজের রুমে চলে যায়। তোর ভাবি লজ্জা পাইছে, ঠিক আছে তুই খেয়ে দে, রুমে গিয়ে শুয়ে পড়, আমরা গেলাম। আমি খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম, কারণ আগামীকালকে কিন্তু সকালেই ভার্সিটিতে যেতে হবে। ফোনটা বন্ধ করে রেখেছি, না হলে হাজারটা কল ধরবে কাটা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা চালু করে দেখি হাজারটা কল উঠে আছে। নাম্বারগুলো অচেনা, একটা নাম্বারও জানি না কোথা থেকে কল করেছে যে বুঝতে পারছি না। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে তখনই আবার ফোনটা বেঁচে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি এবার কল বাজছে রাহাতের। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই রাহাত তখনই রাগে সুরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে ভাই, তুই কি এখনো ঘুমিয়ে আছিস নাকি আর ঘুম থেকে উঠবি না? ভার্সিটিতে যাওয়া লাগবে না? সে কখন থেকে তোকে কল করছি, তুই তো ফোন বন্ধ করে রেখেছিস। সমস্যা কি ভাই, যাবি নাকি? আমি একাই চলে যাব। পুরি বাবারে, প্রেমের মনে হয় আগুন লেগেছে, তাই তোমার এখন অনেক টেস্ট বেড়েছে তাই না? একবার হাতের কাছে পাই তারপরে তোমার তেজ দেখাচ্ছে। আরে বন্ধু, রাগ করছিস কেন? আমি তো শুধু একটু মজা করছিলাম। তুই কোথায় আছিস? এই তো আমি আসছি, রেডি হচ্ছে। আই, তোর জন্য অপেক্ষা করছি আমি রেডি হয়ে তখনই নিচে আসলাম। ভাবি আমার জন্য নাস্তা বেড়ে দেয়। নাস্তাটা সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির ক্লাসের সময় আর মাত্র 20 মিনিট আছে। গেটের সামনে আসতেই তখনই ধুম করে একটা ধাক্কা লাগে, আর কেউ আমার গায়ের উপর পড়ে যায়। নিজের অজান্তেই মেয়েটার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলে যায়। তখনই মেয়েটা লাফ দিয়ে ওঠে। অসভ্য ইতর ছেলে, চোখে দেখিস না নাকি কানা, নাকি তোর এত বড় সাহস তুই আমাকে ধাক্কা দিয়েছিস? সরাতেই মেয়েটার সৌন্দর্য আমার সামনে ভেসে ওঠে। কি অপরূপ সুন্দরী আমার সামনে দাঁড়িয়ে আছে, যেন এক অপসরী দাঁড়িয়ে আছে। আমি দেখেই তো ক্রাশ খেলাম। ওয়াও, কি সুন্দরী একটা মেয়ে, কিন্তু থাপ্পড়টা বেশ জোরেই মেরেছে। তাই মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, এই মিস, প্রথমত আপনি দেখে হাঁটছেন না, নিজে একটা কানি, আবার আমাকে বলছেন। কি বললি ফাজিল ছেলে? তোদের মতো ছেলেদেরকে ভালো করে জানি। তোরা বাসা থেকে বের হোস মেয়েদের সাথে এমন ইফটিজিং করার জন্য। ওরে, আমার কোন রাজ্যের রাজকুমারী এসেছে রে যে আমি তাকে ইফটিজিং করব? আরে যা, সামনে থেকে সর। এটা কোনো উত্তর রাস্তা না যে গায়ের উপর পড়তে যাবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি তোমার ভাষার ব্যবহার ঠিক করো, না হলে। আমার ভাষা বরাবরই ঠিক আছে, বরঞ্চ তোমার ভাষা ঠিক নেই। গায়ের উপর আমি না, আপনি বলেছেন। মন চাইতেছে এখনই গলাটা টিপে মেরে ফেলি, বেয়াদব ছেলে একটা। আপনি তো মারবেন, কারণ শেওড়া গাছের পেটনি তো, তাই সব কিছুই সম্ভব। আমার সাথে ব্যবদহিপি করার ফল কিন্তু ভালো হবে না, এর পরিণাম কিন্তু খুব ঠিক বুঝতে পারবে। ও মা, তাই নাকি? আমাদের দেশের রাষ্ট্রপতির মেয়ে এসেছে আমাকে শাস্তা করতে। তোরা কে কোথায় আছিস রে? দেখে যা, ভয়ে তো আমার হাঁটু কাঁপছে। অসহ্য ফাজিল একটা ছেলে, আমার হাতের কাছে আয়, তারপর দেখিয়ে দেব এই নীলা চৌধুরী কি করতে পারে। ওরে বাবা, শেওড়া গাছের পেতনির নাম নীলা চৌধুরী? এই প্রথমবার শুনলাম এমন নাম। এমন পেতনির নাম কখনো শুনিনি। আমার কথা শুনে মেয়েটা তেলে বেগুনে জ্বলে ওঠে। মেয়েটা তখনই রাগে ফুসফুস করতে করতে ওখান থেকে চলে যায়। তখনই পেছন থেকে রাহাত দৌড়ে এসে বলে ওঠে, ভাই, তুই কাজটা করলি কি? কি আর করব, প্রেমে পড়ে গিয়েছি মেয়েটার। ভাই, সেটা অন্য বিষয়। আমাদের ভার্সিটিতে এমন কোনো ছেলে নেই যে ওনার প্রেমে পড়েনি। মানে, তোর কথা ঠিক বুঝতে পারলাম না, বুঝিয়ে বল। বোঝাবুঝির কিছু নেই। এত সময় ধরে যার সাথে ঝগড়া করলি, উনি হচ্ছে গিয়ে আমাদের ভার্সিটির নতুন ম্যাডাম, এবং কি দেশের বাইরে থেকে এসেছে। কাম সারছে রে, এখন কি হবে সেটাই ভাবতেছি। ভার্সিটির ভিতরে নিয়ে উদম খেলানি না দেয় আমাকে। চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। বেশি মারলে একটু আদর করে খাবি,
ভালোবাসিস না? ভালোবাসার জিনিস একটু দেখ কেমন লাগে। রাহাতের পাছায় একটা লাথি মেরে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে লাগলাম আর বললাম, চুপ শালা, বেশি কথা বলবি না, তোর জন্যই হয়েছে। আমি আর রাহাত আমরা দুজন ক্যাম্পাসে গেলাম। তখনই দেখলাম কোথা থেকে শ্রাবণী দৌড়ে এসে আমার কাছে এসে রাগে সুরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এটা কি হলো? গতকালকে এতগুলো কল করেছে, আমার ফোন বন্ধ ছিল কেন? আরে গতকাল রাতে ফোন চার্জ দিতে ভুলে গিয়েছিলাম, তাই বন্ধ হয়ে গিয়েছিল। চলো আবির, আমরা একটু গিয়ে সামনে থেকে হেঁটে আসি। বন্ধু, যা, মেয়েটা তো সুন্দরী। মেয়েটা সম্পর্কে যা শুনেছি, ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে এটা। আর সুন্দরী মেয়ে তোকে পাত্তা দিচ্ছে, এর থেকে ভালো খুশির কি হতে পারে? চুপ শালা, চুপ কর, বেশি কথা বলবি না। শ্রাবণীর দিকে খেয়াল করলাম, আজকে ওকে একটু বেশি সুন্দর লাগছে। একটা নীলি জামা পরে এসেছে, যেন নীলপরীর মতো লাগছে শ্রাবণীকে। সামনে বাগানটা অনেক সুন্দর, চলো বাগানটাতে গিয়ে ঘুরে আসি। আমি আর শ্রাবণী দুজনে হাঁটতে লাগলাম। আমি শুধু বারবার ওই সময়ের ঘটনাটা ভাবতেছি, আমার চোখের সামনে শুধু এটাই ভাসে। কি হলো, তুমি আবার কি ভাবতেছো? কই কিছু না তো। আর হ্যাঁ, ক্লাসের সময় হয়ে গিয়েছে আমার। ঠিক আছে, তুমি তাহলে তোমার ক্লাসে যাও, আমি ক্লাসে গেলাম। আর আমরা আগামী পরশু আমার ভাবির বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, আমাকে বাসায় গিয়ে কল করবা। কোনো রকমে শ্রাবণীকে পাঠিয়ে আমি ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্লাসের ভিতরে প্রবেশ করে দেখি রাহাত বসে আছে। আমি রাহাতের পাশের সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম ক্লাসের ভিতর কে একজন প্রবেশ করছে। দেখলাম একটা ম্যাডাম হলুদ শাড়ি পরে ভিতরে প্রবেশ করছে। ম্যাডামের দিকে তাকাতে আমি যেন ক্রাশ খেলাম। ভালোভাবে তাকিয়ে দেখি মেয়েটা যে আর অন্য কেউ না, একটু আগে ঝগড়া করা সেই মেয়েটাই। আল্লাহ বাঁচাও আমাকে, এখন আমার কি অবস্থা করে আল্লাহ জানে। তখনই মেয়েটা আমার দিকে তাকিয়ে রাগে চোখে বলে ওঠে, এই ছেলে, তুমি এখানে কি করছো? ম্যাডাম এখানে ক্লাস করছি। কিসের ক্লাস করছো? কেন ম্যাডাম? ইংলিশ ক্লাস করছি। বেয়াদব ছেলে, তোমাকে বলেছি আমার ক্লাসে তোমার থাকা লাগবে না। এখন থেকে এখনই বের হয়ে যাও। তোমার মতো লম্পট ছেলে আমার ক্লাস করা লাগবে না। কেন ম্যাডাম, আমি কি করেছি? আমি তো শুধু একটা শাকচুন্নির ভূতকে বাড়িয়েছি, এতে আমার কি দোষ? কি বললি ফাজিল ছেলে? এখনো গেলি না? না হলে কিন্তু তোর গলা আমি টিপে মারবো। আমার কথা শুনে আশেপাশের স্টুডেন্টরা হাসতে লাগলো। এখনই দাঁড়া, কান ধরে। ম্যাডাম কান ধরাই লাগবে? এত অপমান করবেন আমাকে? অপমানে কি দেখেছিস? এটা তো শুধুমাত্র কান ধরে দাঁড় করানো। তখনই আমি মেয়েটার গিয়ে কান ধরলাম। তখন মেয়েটার রেগে আমার গেলে ঠাস করে একটা থাপড় বসিয়ে দেয়। এইটা কি হলো ম্যাডাম? আপনি তো বললেন কান ধরতে, তাই তো আমি আপনার কানটা ধরেছি। আপনি তো বলেননি যে আমার কান ধরতে হবে। দেখলাম মেয়েটা এখন অনেক বেশি রেগে গিয়েছে। এতটা রেগে গিয়েছে যে মেয়েটার ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে, একদম টমেটোর মতো। তাই গতির সুবিধা নেওয়ায় আমি দৌড়ে ক্লাসরুম থেকে বের হয়ে যাই। অফিসের বাচ্চা, তোকে একবার হাতের কাছে পাই, এরপর আমি গলার টিপে তোকে মেরে ফেলবো। শয়তান, খাচ্চর, ফাজিল একটা একটা ক্লাসই করাবো না, চলে গেলাম। নীলা ম্যাডামকে পচাইতে বেশ ভালোই লাগলো আমার। বাসায় আসতে তখন ভাবি আমাকে বলে ওঠে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও, আমরা আজকে বিকালে রওনা দেব। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, কারণ বিকেলে যাব ভাবিদের বাসায়। ভাবিদের বাড়ি এখান থেকে শহরে, তাই আমাদেরকে শহরে যেতে হবে। আর বিকেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপর আমরা একসাথে বের হব। এটা ভেবে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। বিকালে হাঁটতেছিলাম, তখনই সামনে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে ফুল কিনতেছে। মেয়েটাকে দেখে তো ক্রাশ খেলাম। এত সুন্দর একটা মেয়ে কি করবো বুঝতে পারতেছি না। মনের ভিতরে লাড্ডু বলতে লাগলো। তাই আমার বন্ধু আবিরকে কল করলাম। বিকেলে ঘুমিয়ে আছি, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করতেই রাহাত তাড়াহুড়ো করে বলে ওঠে, বন্ধু, বাজারের মোড়ে একটু আসবি তুই? হারামজাদা, ঘুম থেকে উঠিয়ে দিয়েছিস, ভালো হয়েছে। আজকে ভাবিদের বাসায় যাব। আর আমি এখন এখানে আসবো কি জন্য? তোকে তো বলছি গতকালকে। আসলে বন্ধু, আমি একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলেছি। প্রথম দেখাই ভালো লেগেছে, কিন্তু সাহস পাচ্ছি না সামনে যাওয়ার। মেয়েটা ফুলের দোকানে আছে, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই তোকে কল করলাম। দেখ, আমার কথা হচ্ছে, যদি ভালো লাগে তাহলে একদম সরাসরি গিয়ে বলে দে। আর যদি সুযোগ পাস তাহলে এই প্রেম করার চেষ্টা কর, যদি কাজে আসে। শালা কলটা কেটে দিল।
কথাটা বলেই আমি ওখানে যাওয়ার সাহস পাচ্ছি না। তাহলে গিয়ে বলবো কি করে? তখনই দেখলাম একটা ছেলে মেয়েটার ব্যাগ টান দিয়ে দৌড় দিতে লাগলো। মেয়েটা চিৎকার করে বলে ওঠে। আমার ব্যাগটা নিয়ে গেল ছিনতাইকারী, কেউ আমাকে সাহায্য করুন। তখনই ছেলেটাকে আমি ধরে ফেলে দুটো ঘুষি মারলাম। ছেলেটা পালিয়ে যায়। তখনই মেয়েটা আমার কাছে এসে বলে ওঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে তাকিয়ে দেখি ছেলেটা রাহাত। আরে তুমি এখানে কি করছো ছোট? হাই, কার প্রেমে পড়লাম? অবশেষে ভার্সিটির সিনিয়র আপু, এটা তো শ্রাবণী। আপুর বন্ধু ফারজানা। তখনই আমি ওর উদ্দেশ্য করে বলি, এভাবে অপমান করার প্রয়োজন ছিল না। আমি তো আপনার সাহায্য করেছি। কোথায় আমি তোমাকে অপমান করেছি? আমি কোথায় ছোট? কোন দিক দিয়ে ছোট মনে হয়? মাত্র 2 বছরের জুনিয়র হলে কি ছোট হয়ে যায়? মানুষের অনেক সিনিয়র মেয়ের সাথে বিয়ে করে, প্রেম করে, অনেক কিছুই করে, কেউ বন্ধুত্ব করে। তাই আমি 2 বছরের জুনিয়র বলে আমার সাথে এভাবে বলবেন? ও তাই, তুমি মন খারাপ করেছো? আচ্ছা ঠিক আছে, যাও, তুমি এখন থেকে আমাকে নাম ধরে ডাকবে। আর আমি তোমার বন্ধু, ঠিক আছে? কথাটা বলেই হাতটা বাড়িয়ে দেয় ফারজানা। এরপর আমার নাম্বার, ফেসবুক আইডি সব কিছু নেয় এবং কি ফেসবুক চেক করে দেখে যে কোনো মেয়ের সাথে কথা বলি কি না। কপাল ভালো যে ফেসবুকের মধ্যে যে কোনো মেয়েকে আমি অ্যাড রাখিনি, কারণ আমি একটা ফেক আইডি আছে আমার, ওখানে যৌথ শয়তানি করি। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, ঘুম যেন ভাঙছে না। আবার ভাবে এসে ডাকাডাকি করা শুরু করলো। আবির, তাড়াতাড়ি রেডি হ। তোর জামা কাপড় সবকিছু আমি গুছিয়ে রেখেছি। তাড়াতাড়ি চল ভাই, দেরি করা যাবে না। কি আর বলবো ভাই, ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি। আমরা বাইরে আছি, তুই রেডি হয়ে আয়। আমি রেডি হয়ে নিচে এসে দেখি সবাই ভাইয়া ভাবি রেডি হয়ে নিচে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে লাগেজ দেখে বলে উঠি, ভাইয়া ভাবি, এত জামা কাপড় নিচ্ছ কেন? আমরা মনে হয় 2-4 মাস ওখানে থাকবো, এত জামা কাপড় নেওয়ার কি আছে? আমাদেরকে সন্ধ্যার আগে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে ওঠ। জামা কাপড় নেওয়ার অনেক কারণ আছে, ওখানে গেলে সবকিছু ঘুরে বলবো। এখন চল। কথা বলিস না, কথা বললে সময় নষ্ট হবে। তোর বন্ধু আমাদের সাথে যাবে, আসবে কিছুক্ষণ পর। রাত তো। ভাইয়ের কথা শুনে অবাক হলাম। রাহাত আমাদের সাথে যাবে কিছুই বুঝতেছি না। কিছুক্ষণ পর দেখি রাহাত রেডি হয়ে আমাদের কাছে চলে আসলো। তখন ভাইয়া বলে ওঠে, রাহাত, তুমি আর তোমার বন্ধু দুইজন পিছনে বসো, আর এগুলো সবগুলো ভিতরে ঢুকিয়ে নাও। কিরে রাহাত, কিছুই তো বুঝলাম না, তুই হঠাৎ করে আমাদের সাথে ভাবিদের বাসায় যাচ্ছিস? কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো জানি না কিছু, আমাকে তোর ভাইয়া কল করে বললো রেডি হয়ে তাদের সাথে যাওয়ার জন্য, তাই আমি চলে আসলাম। বুঝতেছি না তো, ভাইয়া আর ভাবি দুজন কি খিচুড়ি পাকাইতেছে আল্লাহ জানে। আমরা সবাই রওনা দিলাম ভাবিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। প্রায় কিছুক্ষণ পর আমরা ভাবিদের বাসার সামনে এসে থামলাম। গাড়ি থেকে নেমে দেখি অনেক বিশাল বড় একটা বাড়ি, দেখে মনে হচ্ছে বড়লোকের বাড়ি। সুন্দর তো হবে স্বাভাবিক, কিন্তু তার থেকেও বেশি অবাক হচ্ছি কারণ বাড়িটা বিয়ে বাড়ির মতো সাজানো। এভাবে সাজানো কেন বুঝতে পারতেছি না। ভাবি তো বললো না যে এটা বিয়ে বাড়ি বা বিয়ে হচ্ছে। ভাবি কিছুই বললো না, কিন্তু বিয়েটা কার? তখনই আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি, এই বাড়িটা তোমাদের তাই না? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। বাবা কিছুদিন আগে বাড়িটা আবার নতুন করে করেছে, এবং সুন্দর করেই করেছে। আমি যখন ছোট ছিলাম তখন বাড়িটা একটু ছোট ছিল, তখন বাবা ডুপ্লেক্স করে আবার নতুন করে করেছে। সব কিছুই বুঝলাম, কিন্তু বাড়িটা মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো সাজাচ্ছে। কিন্তু কেন এভাবে সাজানো হয়েছে বুঝলাম না, তুমি তো কিছুই বললে না। কারণ এটা বিয়ে বাড়ি, তার জন্য বিয়ের মতো সাজানো হয়েছে। স্বাভাবিক, দেখে বুঝতে পারছিস না? দেখে তো বোঝা যাচ্ছে এটা বিয়ে বাড়ি, কিন্তু বিয়েটা কার সেটাই তো বুঝতে পারছি না। কারণ তোমরা পরিবারে মাত্র 2টা সন্তান, তুমি আর তোমার বোন, তাছাড়া তো তোমাদের ফ্যামিলিতে আর কেউ নেই। তাহলে বিয়েটা কি? তুই ঠিক ধরেছিস, আজকে আমার বোনেরই বিয়ে, কিন্তু তুই যাওয়া ছাড়া হবে না কিছুই। ভাবির কথা তো কিছুই বুঝলাম না। ভাবিকে জিজ্ঞেস করলাম, কিছুই তো তোমার কথা বুঝতেছি না ভাবি। তোর এসব বুঝে লাভ নেই, চল ভেতরে চল, বেশি কথা বলিস না। মনটা খারাপ হয়ে গেল। ভাবছিলাম যে ভাবির সুন্দরী বোনটাকে দেখবো কেমন। অবশ্যই মন তো একজনের দিয়েই ফেলেছি, তা হচ্ছে ভার্সিটির সিনিয়র ম্যাডামকে দেখে তো ক্রাশ খেলাম। ওনাকে দেখার পর মনের ভিতর কেমন জানি না একটা প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে। কি মা, এসেছিস? কথাটা বলে আমার
হারানো ধনমানিকটাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আব্বুকে দেখছি আজ প্রায় 15 বছর হয়েছে। 15 বছর পর আব্বুর বুকে মাথা রেখে কান্না করে কেমন জানি না প্রশান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। তুই আমাকে কথা যা বলেছিস আমি তোর কথা রেখেছি। তোর কথা অনুযায়ী আমি তোর দেবরের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। তুই বলেছিস যতদিন না এই শর্ত আমি মানব ততদিন তুই আমার ঘরে আসবি না। আচ্ছা আব্বু, তোমরা কি এখানে বসে কান্নাকাটি করবে নাকি ভিতরে নিয়ে যাবে? হ্যাঁ বাবা, ভিতরে চলো। কিরে বন্ধু, তোর দেখি ভাবির বাপের বাড়ি অনেক বড়, আর এক কথায় বলতে গেলে কোটিপতির পরিবার একমাত্র মেয়ে তোর ভাবি। আরে তোকে বলেছিলাম না, আমার ভাই আর ভাবি তারা দুজন রিলেশন করে বিয়ে করেছিল, আর তাদের বিয়েটা মেনে নেয়নি তাদের পরিবার, তাই ভাবি বাসা থেকে চলে যায় ভাইয়ের সাথে। তখন একমাত্র আমি ছিলাম, আমার বাবা মা তখন দুজনেই মারা গিয়েছিল। ভাই আর আমি ছিলাম, আর ভাবিকে নিয়ে এসেছিল। ভাবির ফ্যামিলি থেকে অনেকবার বলেছিল ভাইয়াকে ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু ভাবি ছেড়ে দেয়নি কখনো। যত কষ্টই হোক না কেন ভাবি সবসময় ভাইয়ের পাশেই ছিল। এই ভালোবাসার কারণেই তারা কখনো আলাদা হতে পারেনি। তাই অনেক দিন বলেছিল মেনে নেবে, কিন্তু ভাবি কখনো রাজি হয়ে তাদের বাসায় ফিরে যেতে চায়নি। কিন্তু আজকে হঠাৎ করে কী জন্য সে আসলো বুঝতে পারছি না, কিন্তু এতটুকু জানি ভাবির কথায় আমার ভাইয়ার ব্যবসাটা তারাই ধরিয়ে দিয়েছিল। আচ্ছা, তাহলে সব কিছুই বুঝলাম। তাহলে চল, ভিতরে সবাই যাচ্ছে, আমরাও এখানে দাঁড়িয়ে আছি কেন? ভিতরে চল, ভিতরের রুমগুলো অনেক সুন্দর দেখেই বোঝা যাচ্ছে। একটা রুমে আমি আর রাহাত আমরা দুজনে বসে আছি, বিশ্রাম নিয়েছিলাম। তখনই ভাবি আর ভাইয়া দুজন ভিতরে ঢোকে। তখন রাহাত একটু বাইরে যায়। ভাই আর ভাবি আমার কাছে এসে বলে ওঠে, আচ্ছা আবি, তুই তো আমাকে তোর ভাবি না মা হিসেবে সবসময় ভালোবাসিস। আমি কি তোকে একটা কথা বলি, তুই শুনবি না? ভাবির কথা কিছুই বুঝতে পারছি না। ভাবি হঠাৎ করে এইখানে এসে এমন ধরনের কথা কেন বলছে? আরে আমি জানি না আমার ভাই তোমাকে কেমন সম্মান করে, আর সব সময় তোমার কথা শুনে তুমি নির্দ্বিধায় বলতে পারো। বুঝতেছি না তোমাদের কথা। তোমরা এমন কি কথা বলবে যে এভাবে হাঁসফাঁস করছো? এমন কথা কখনো হয়েছে যে আমি তোমাদের কথা শুনিনি? আমার কথা শুনে ভাবি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার উদ্দেশ্যে বলে ওঠে, জানি তোর কাছে কথাটা শুনতে খারাপ লাগবে, কারণ তোকে জানাইনি। আসলে আমি ঠিক করেছিলাম যে যেদিন তোর সাথে আমার ছোট বোনের বিয়ে দেব সেদিন আমি এই ঘরে পা রাখবো, তার আগে না। তার মানে বুঝতে পারলাম না ভাবি। তার মানে হচ্ছে গিয়ে আমার বোন অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে এসেছে, আর বাবার সাথে আমার সেই কথা হয়েছে যে যেদিন তোর সাথে আমার বোনের বিয়ে হবে সেদিনই আমি মেনে নেব সব কিছু, আর বাসায় ফিরে আসবো আজকে সেই দিন। তুই কি আমার কথা রাখবি না আবির? ভাবির মুখে এমন কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো, কারণ আমি কখনো ভাবতেও পারিনি এমন একটা কিছু হতে পারে। আর আমি একজনকে ভালোবেসে ফেলেছি, আর আমি কখনো ভাবির কথারও অমান্য করতে পারি না। তারা আমাকে মানুষ করেছে। কি হয়েছে, চুপ করে রয়েছিস কেন? আজকে তোর অনুষ্ঠান, আর এত কিছু শুধু তোর জন্যই করেছি আমি। তোকে বলেছিলাম যে তোকে সারপ্রাইজ দেব, বিয়ের কথা তোকে জানিয়েছি। আমি শুধু তোর ভালো চাই, তার জন্য আমি এই প্রস্তাবটা রেখেছি। এত বড় সিদ্ধান্ত তার জন্য রেখেছি। আমার বাবার এই সম্পত্তির মালিক আমার ছোট বোন। আমার সাথে ঝগড়া হওয়ার পরে আমার বাবা এতটাই মন খারাপ করে যে সবকিছুর মালিক আমার বোনকে করে দেয়। আমি চাই না আমার সন্তান সমতুল্য দেবতা যেন কষ্টেই থাকুক, তাই আমি আমার বোনটাকে আমার দেবর হাতে দিতে চাই। আমার বোন উচ্চশিক্ষিত, অনেক ভালো, ভদ্র। তুই অবশ্য তাকে দেখে পছন্দ করবে। ভাবি, এমন কোনো দিন হয়নি আমি তোমাদের কথা অমান্য করেছি। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, তোমাদের মতে আমি একমত। তার মানে হচ্ছে গিয়ে আমার বন্ধু শেষমেশ সিনিয়র মেয়ের সাথেই বিয়ে ঠিক হয়ে গেল। আল্লাহ, এটা হচ্ছে তাহলে কারণ আমার কাছে শেরওয়ানি আর পাঞ্জাবি দিয়ে গেল তোর ভাই এর জন্যই। ভাইয়া আর ভাবি দুজনে কথা বলতে বলতে বের হয়ে গেল। তখনই রাহাত কথাটা বলল, আমি বলেছিলাম না তোমার দেবর তোমার কথাই শুনবে। তুমি যা বলবে ও শুধু তোমার কথাই শুনবে। ও শুধু তোমাকেই ভালোবাসে, ও যা ইচ্ছে তাই করে, কিন্তু তোমার কথা কখনো অমান্য করে না। কি আর করার আছে? নিজের পরিবারের জন্য, নিজের আপন মানুষের জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়া ছাড়া আমার কিছু করার নেই।
তাহলে তুই তোর ভাবিকে সব কিছু খুলে বল যে একজনকে তুই দেখে ভালোবেসে ফেলেছিস আর তাকে তুই বিয়ে করতেছিস। সেটা কোনোভাবেই সম্ভব না। আজকে বিয়ের দিন, আমি চাই না আমার জন্য আমার ভাইয়া ভাবি তারা তাদের মান সম্মান নিয়ে কোনো মানহানি হোক। তাহলে কি আর করবি, রেডি হয়ে নে। আমি আমার হবু স্ত্রীকে একটিবারের জন্য দেখিনি। আমি রেডি হয়ে নিচে আসলাম, দেখলাম বিয়ের মঞ্চে আমার জন্য অপেক্ষা করছে সবাই। আমি এসে বসতে তখনই কনেকে নিয়ে আসলো। কনের মুখ ঢাকা। দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠানের সাথে আমাদের বিয়ের কাজগুলো সম্পন্ন হয়ে যায়। রাত প্রায় 1টা বাজে। আমি ছাদের উপর দাঁড়িয়ে আছি, হাতে একটা সিগারেট। মন খারাপ, কি করব, সিগারেট টানছি। তখনই পেছন থেকে কেউ ডাক দেয়। পেছন থেকে শব্দ পেয়ে সিগারেটটা নিচে ফেলে দিই। পেছন ঘুরে তাকিয়ে দেখি রাহাত দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রাহাত বলে ওঠে, কিরে, এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস কেন? আরে কি বলবো, ভালো লাগছে না তাই। ভালো লাগছে না নাকি অন্য কিছু? সব কিছুই তো জানিস, তারপরও আবার না জানার মতো বাহানা কেন করছিস? ন্যাকা নাকি তুই? দেখা না, কিন্তু তোর মুখ থেকেই শুনতে চাই, আসলে কি তুই ওই দিনের মেয়েটাকে দেখে ভালোবেসে ফেলেছিস? এমনটা ভাবা যায়, কারণ আমি তাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। আর মেয়েটা এতটা সুন্দরী যে চোখ দুটো টানা টানা, খুবই মায়াবী চেহারা তার। তোর তো ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল সিনিয়র মেয়েকে বিয়ে করার, সে স্বপ্ন তো তোর পূরণ হলো, তাহলে আর কি? আরে শালা, বিষয়টা তেমন না। আমিও তো তাকে পছন্দ করি, আর সেও সিনিয়র। সমস্যা কি? কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এখানে ভাই আর ভাবি তাদের পছন্দ অনুযায়ী বিয়েটা আমাকে দিচ্ছে। আর তোরা তো জানিস, ভাই আর ভাবি তারা ছোটোবেলা থেকে আমাকে মানুষ করেছে, কখনো মা বাবার কষ্ট দেয়নি। তাহলে তাদের কথা আমি কিভাবে অমান্য করি বল? তাহলে কি আর করবি, এখানে বসে থেকে তো লাভ নেই, তাহলে যে একটু বউয়ের কাছে গিয়ে বউয়ের আদর খেয়ে আয়। তো শালা, আমাদের কথার মধ্যে তখনই ভাবি ছাদের উপরে উঠে পড়ে। আর ছাদে উঠে আমাকে এখানে দাঁড়িয়ে থাকে দেখে আমার উদ্দেশ্যে একটু রাগী গলায় বলে ওঠে, কি আমি, তুই এখানে বসে আছিস কেন? তুই যা নিজের রুমে যা। আমার বোনটা সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। ও তোর সাথে মনে হয় না এখনো পর্যন্ত কথা বলেছে। তুই একটু যা, ওর সাথে কথা বল। এখানে বসে থেকে লাভ কি বল? আর ভাবি, আমি তো ওকে কথা বলার জন্য বলছি। হারামজাদা পোল্টি মারে কিভাবে? তোকে দেখে চেনা দরকার, শালা পোল্টিবাজ একটা। কিভাবে ভাবির সামনে ভালো সাজতে হয় তোকে দেখে শিখতে হবে রে। যা বন্ধু, দাঁড়িয়ে না থেকে বাসে করে যা, নিজের বউ বসে আছে, এখানে বসে থেকে লাভ কি বল? ভাবি কথাটা বলে নিচে চলে যায়। তাই কি আর করব, আমি গুটি গুটি পায়ে নিচে গেলাম। নিচে গিয়ে ভাবির বোনের রুমের সামনে দাঁড়িয়ে আছি। দরজা খুলে ভিতরে ঢুকতে কেমন জানি না ভয় লাগছে। এরপরেও কি করব, তাই সব কিছু ভয় দূরে ফেলে দিয়ে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই দেখলাম বেনারসি সাজে একটা মেয়ে খাটের উপর বসে আছে। আমাকে ভিতরে প্রবেশ করতে দেখে তখনই মেয়েটা ঘোমটা ওঠালো। ঘোমটা উঠিয়ে আমাকে দেখা মাত্রই, তুই তুই এখানে কি করছিস? তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? আর তোকে এখানে ঢুকতে কে দিয়েছে? আর আমার আমার বিয়েতে তুই এখানে কি করে আসলি? আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো যে আমার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা যে অন্য আর কেউ না, আমার ভার্সিটির ম্যাডাম, যার সাথে আমার একদম বেয়াদবি আর মারামারি ঝগড়া সব কিছুই হয়ে গেছে। এক কথায় বলতে গেলে যাকে প্রথম থেকে ভালোবেসেছি, আর সে আমার বসে আছে খাটের ওপর। কিরে, কথা বলছিস না কেন? শার্টের কলার ধরে ছেলেটার উদ্দেশ্যে আমি কথাটা বলে উঠলাম। তখনই ছেলেটা কান্নার মুখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, হ্যাঁ, আপনি আমাকে এভাবে মারছেন কেন? তার জন্যই বলেছি আমি ভাবের বোনকে বিয়ে করব না। আপনি একদম বজ্জাত একটা মেয়ে, গন্ডি একটা মেয়ে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে বিয়ে হয় সেই ছেলেটা যে আপুর দেবর, আর সেই ছেলেটা এটাই। ছেলেটা এভাবে কান্না করবে কখনো ভাবতেও পারিনি। এখন যদি কেউ আসে তাহলে কি ভাববে? তখনই ছেলেটার গলা টিপে ধরে বলে উঠি, আই চুপ করবি নাকি এখনই গলা টিপে তোকে মেরে ফেলবো। আমি কি করেছি? আপনি তো আমাকে মারছেন শুধু শুধু, আমি তো কিছু করিনি। আমি জানি না তুই কেন, আর হ্যাঁ, তোর সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে তাই তাই কখনো আমার কাছে এসে স্বামীর অধিকার চাইতে আসবি না, নাহলে কিন্তু তোকে আমি মেরে পুঁতে ফেলবো একদম। আমি তো মনে মনে অনেক খুশি, কারণ যাকে ভালোবেসেছি তাকে নিজের বউ হিসেবে পেয়েছি। এর থেকে খুশির আর কি হতে পারে? যেভাবে হোক বউকে মানিয়ে নেব। তখন আমি নীলার কথার উত্তরে বলে উঠি, সমস্যা নেই,
আমারও তো প্রয়োজন নেই। এই আবির কখনো ছাত্রনীদের উপরে নজর দেয় না। আমিও তো বিয়েটা করতে চাইনি, জোর করেই তো আমাকে বিয়েটা করিয়েছে। কি বললি তুই? এই নীলা কি তুই তুই শাকচুন্নি বলি? তুই জানিস কত ছেলে আমার পিছনে লাইন ধরে বসে আছে শুধু একটা বার আমার সাথে কথা বলার জন্য, আর তুই আমাকে অপমান করছিস? ও মা, আমি আপনাকে অপমান করব? এত বড় সাহস আমার মধ্যে আছে নাকি? আর একটি বার আমার মাথা গরম করবি তাহলে কিন্তু তোকে থাপড়িয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। তুই একটা বেয়াদব, তোকে আমি চিনি না, কি ভেবেছিস? দেখুন বেহান সাহেব, আগেও বলেছি, একটু আগেও যা হয়েছে তার জন্য আমি কোনো দায়ী না। মানে বুঝলাম না, একটু আগেই না হয়েছে তার জন্য তুই দায়ী না মানে? না মানে ওই যে আপনার ফসল নাবিটার সাথে একটু তিলটা দেখা যাচ্ছিল, তাই বললাম আর কি। লজ্জায় আমি মাথা নিচু করে রইলাম আর মুখটা লাল হয়ে গেল। তখনই দেখার পর আমাকে নীলা বলল, বদমাইশ, লজ্জা নেই একটু? আমি আগেই বলেছিলাম যে তুই ছেলেটা ভালো না, শুধু খারাপ কাজের দিকেই তোর মন। আচব। ওই সময় ধাক্কা লেগেছে নিজের অজান্তে। তারপর হচ্ছে গিয়ে আমি তো ইচ্ছে করে এগুলো করিনি, কি করব, হয়ে গিয়েছে। এখানে দোষ কি আমার বলেন? তুমি তো কোনো দোষ করোইনি, তুমি তো একটা কচি খোকা, তুমি কি দোষ করতে পারো? বেয়াদব ছেলে একটা, বাদর ছেলে। আমি বলেছিলাম তোর কখনো সোজা হবে না তুই। নীলা ম্যাডামকে অনেকটা রাগিয়ে দিলাম। নীলা ম্যাডাম বলছি কেন, সে তো এখন আমার বউ, তা আবার বিয়ে করাবো। আমার সাথে তো আগে থেকে বিয়ে ঠিক করে রেখেছিল ভাবি, কিন্তু সেটা তো আমি জানতামই না, আর ভাবি কখনো বলেও নি। তখন দেখলাম নীলা রেগে আমার গায়ের ওপর একটা খেতার বালিশ ছুঁড়ে মেরে বলে ওঠে, এই নে, এগুলো নিয়ে নিচে ঘুমা। নিজের জামাইকে নাকি কেউ বিছানা ছেড়ে নিচে ঘুমাতে বলে, এই প্রথম শুনলাম। এখন কি আগের মতো থাপ্পড় দিতে হবে নাকি? এই না না না, গালে হাত দিয়ে আমি এগুলো নিয়ে বিছানা করে শুয়ে পড়লাম। আপু যেভাবে বলেছে ও যদি ওইভাবেই হয় তাহলে কি গতকাল যা ঘটেছিল সবগুলো কি শুধুমাত্র ভুল বোঝাবুঝি? তারপরে ওকে আমার সোজা করতেই হবে, না হলে বাঁকা হয়ে যাবে। মনে মনে তো অনেক খুশি। যাই হোক না কেন, বউটা তো আমার নিজের পছন্দের, তাও আবার সিনিয়র। মনে মনে ভাবেকে অনেক দোয়া করতে লাগলাম। সন্ধ্যাবেলায় শুয়ে আছি, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নাম্বারটা আননোন। কেমন আছো রাহাত? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কেন, একদিনে কি মানুষ মানুষকে ভুলে যায় নাকি? আমি ঠিকই চিনতে পারলাম, তারপরও না চেনার ভান ধরলাম, কারণ আমার বন্ধুর ভাবির কাছ থেকে তো আমার কিছু শেখার আছে। কারণ আমার বন্ধু তো লাভ করো না, আসলে আমি বেশি মেয়ে মানুষের সাথে কথা বলি না, তো তাই একটু চিন্তা কষ্ট হচ্ছে। নাইমার সাথে কথা কম বলাই ভালো, আর কথা বললে কিন্তু সমস্যা বেশি হবে তোমার। মানে বুঝলাম না, আপনি আপনার পরিচয়টা দিবেন? আমি ফারজানা, তুমি কি ভুলে গিয়েছো? সরি ফারজান আপু, আসলে নাম্বারটা তো আমার কাছে নেই, তাই আমি চিনতে পারিনি। তোমাকে একবার বলেছি না তুমি আমাকে আপু বলে ডাকবে না, না হলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, সরি আপু, বলে রাখবো না। তোমাকে আজ কদিন দেখছি না, কোথায় আছো? আসলে আমি আমার বন্ধু আবিরের সাথে ওর ভাবিদের বাসায় এসেছি। আমরা শিগগিরই আসবো, তখন তোমাদের সাথে কথা হবে। আমি আর ফারজানা বেশ অনেকক্ষণ দুজন কথা বললাম, এরপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নিচে শুয়ে আছে। আমি সূর্যের কিরণ ওর মুখে পড়তেই যেন সৌন্দর্যটা কেমন মায়াবী লাগছে। আসলে পুরুষদের যে সূর্যের আলোতে এত সুন্দর লাগবে কখনো ভাবতেও পারিনি। আবিরকে ঘুমন্ত অবস্থায় যেন একটা বাচ্চার মতো লাগছে, যেন একটা বাচ্চা শুয়ে আছে। আমি যেন এই দুনিয়া ছেলেটার প্রেমেই পড়ে যাচ্ছি। আমি যেন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম, কখন বুঝতেই পারলাম না। ঘুম ঘুম চোখে সামনে তাকিয়ে দেখি যে নীলা চুলগুলো খুলে কি জানি করছে। চুলের পানি মুখে পড়তে আমার ঘুমটা ভেঙে যায়। ওর সামনের দিকে তাকিয়ে দেখি ওর চুলগুলো অনেক বড়, পেছনে দেখতে অনেক সুন্দর লাগছে নীলাকে। আমি যেন এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম নীলার দিকে। নীলাকে যেন অপরূপ মায়াবী লাগছে। নীলা আমার দিকে ফিরে তাকাতে আমি চোখ বন্ধ করার অভিনয় করলাম। আমার সামনে ন্যাকামো করতে হবে না। কি ভেবেছো আমি গতকালের কথাগুলো সবগুলো ভুলে যাব? এখনই ঘুম থেকে উঠে এখনই আড়ে চোখে তাকানো বন্ধ করো। আমি এখনো ঘুমিয়ে আছিস? ওঠ ঘুম থেকে। সকালবেলা নাস্তা বানিয়ে দুইজনে সবাই বসে আছে, তোরা এখনো ঘুমিয়ে আছিস দুইজনে? আল্লাহ গো, আপু চলে এসেছে। হ্যাঁ তাড়াতাড়ি ওঠো। তুমি এখন যদি নিচে শুয়ে থাকো তাহলে আপু দেখতে পারলে অনেক কিছুই আমাকে বলবে, তাই খাটের উপরে ঘুমাও। আমি তো এমন ব্যবহারে হতবাক, এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে রইলাম। তখন নীলা আমার উদ্দেশ্যে এবার রাগে চোখে বলে ওঠে,
মনে হচ্ছে তোমার কান যাচ্ছে না, তাই না? তোমাকে না বললাম যে এখান থেকে ওঠার জন্য। তাড়াতাড়ি উঠে খাটে যে এসো। এবার যেন নীলার এমন রাগী চোখ দেখে সত্যি ভয়ে আমি উঠে খাটের উপর বসে পড়লাম। তখন নীলা গিয়ে দরজাটা খুলে দেয়। এরপর আমার কাছে ভাবি এসে বলে ওঠে, কি আবির, মনে হয় আমরা শীঘ্রই খুশির খবর শুনতে পারবো। কি বলো? যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে খুশির খবর শোনাবে। ভাবির কথা শুনে আমি লজ্জায় মুখটা লুকিয়ে রাখলাম। তখন আমার অবস্থা দেখে ভাবি বলে ওঠে, বললাম না, আমার বোন অনেক সুন্দরী। আমার বোনকে দেখে তুই অবশ্যই পছন্দ করবে। আমার বোন অনেক লক্ষ্মী আর গুণবতী। তোমার বোন গুণবতী না রাগবতী না ঝগড়াবতী তা তো দেখেই বুঝতে পারছি। আবিরের এমন কথায় ওর দিকে রাগি চোখে তাকিয়ে রইলাম। তখন আবির ভয়ে বলে ওঠে, নীলা তখনই আমার কোমরের মধ্যে চিমটি কাটে। আমি তো ব্যথায় কিছু বলতে পারছি না, তাই আমি ভাবির উদ্দেশ্যে বলি, না ভাবি, তোমার বোন আসলে অনেক সুন্দরী, অনেক ভালো, অনেক লক্ষ্মী, অনেক গুণবতী, রূপবতী। এগুলো কথার জন্য তোর মাথায় থাকে, বুঝতে পেরেছিস? ভাবি চলে যেতে তখনই দেখলাম নীলা আপু আমার সামনে আসতে লাগলো। আমি পিছুতে লাগলাম। তখন নীলা আপু আমার শার্টের কলারটা চেপে ধরে নীলা আপু আমার সামনে চলে আসছে। ওর গরম নিঃশ্বাসগুলো আমার মুখে পড়তে লাগলো। একটা ফিলিংস হচ্ছিল বলে বোঝাতে পারবো না। তখনই আমি নীলা আপুর উদ্দেশ্যে বলে উঠি, এই যে এত কাছে আসবেন না, আপনাকে দেখলে তো আমার এমনি ভয় করে। ভয় করাটা ভালো। আর হ্যাঁ, গতকাল এগুলোর জন্য কিছু বলছি না, কিন্তু আমার সাথে যা করছিস ভার্সিটির মধ্যে তার কি হবে? সত্যি বলছি, ওই দিন যা করেছি তা একদমই ভুল করেছি, সব নিজের অজান্তে করেছি, বিশ্বাস করেন। আচ্ছা, আমি তো সম্পর্কে জেনে বুঝেই বলতেছি। তুই কত ভালো। তোর ভালো নামটা, ফোনটাতে তো। আমি ফোন দিতে চাচ্ছিলাম না। তখন আমি বলি, ফোন দিয়ে কি হবে আপু, আপনি কি করবেন? এই আপু আপু বলে বন্ধ কর। আমি তোর আপু না, যেহেতু বিয়ে হয়েছে তাই নীল আর তুমি এই দুটোই ডাকবে, এর বেশি কিছু না। একটা থাপ্পড় দিয়ে হাত থেকে ফোনটা নিয়ে যায়। এরপর আমি ওখান থেকে সোজা নাস্তার টেবিলে চলে যাই। মনে মনে ভাবছি যে আমার ফোনে কিছুই পাবে না, কারণ আমি এর আগে সব কিছু ডকুমেন্ট আগে ডিলিট করে রেখেছি। তাই কারোর সাথে কি কথা হয়েছে কোনো কিছুই দেখতে পাবে না। মেহু না কামাল কা। নীলা তো তোদের ওখানে ভার্সিটিতে পড়াচ্ছি। তুমি একবার বলেছো, কিন্তু ও হঠাৎ করে ভার্সিটিতে পড়াচ্ছে কেন? আরে পড়াচ্ছে তোর দেবরের জন্যই। ও জানে না তোর সাথে বিয়ে হয়েছে, তাই একটু যাচাই করার জন্য ও নিজে ওই ভার্সিটিতে চাকরি নিয়েছে। আর ওই ভার্সিটির প্রিন্সিপাল হচ্ছে গিয়ে আমার বন্ধু, ওখানে সভাপতিও নিজেই। আচ্ছা, তাহলে আমার দেবরের একটু যাচাই করার জন্য আমার বোন ওখানে চাকরি নিয়েছিল। জামাইয়ের নাকি সামনের সপ্তাহে এক্সাম, তাই ওদেরকে মনে হয় আজকে চলে গেলে ভালো হয়। আর তুই আর জামাই কিছুদিন আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। ঠিক বলেছ, ওদেরকে কিছুদিন নিজেদের কাছে একা থাকলে হয়তো বা আমার কোনো খুশির খবর পাবো। দেখলাম ভাবি ভাইয়া আর তার আব্বু বসে কথা বলছে। তখন আমি নিচে আসতেই তারা চুপ করে রইল। আমি টেবিলে এসে বসলাম। তখন নীলার বাবা বলে ওঠে, কি বাবা, কেমন আছো? তোমার পড়াশোনা কেমন যাচ্ছে? আমি কিছু বলতে যাব আঙ্কেলকে, তখনই নিচ থেকে নীলা এসে বলতে শুরু করে, ওর পড়াশোনা কোথা থেকে ভালো হবে? ও নিজেই তো এখন শুধু বান্দামি করে। ওকে টাইট করতে হবে, তাছাড়া পড়াশোনা কিছুতেই ভালো হবে না। তাই আমাকে আজকেই চলে যেতে হবে। আজকে চলে যাবে মানে বুঝলাম না। আব্বু, কারণ এক সপ্তাহ পরে আমি যে ভার্সিটিতে পড়াচ্ছি ওখানে ফাইনাল এক্সাম আছে, তাই আমাকে যেতেই হবে ওখানে। তাইলে আবির, তুই নীলাকে সাথে করে নিয়ে বাসায় চলে যাস। আমি আর তোর ভাবি আমরা কিছুদিন এখানেই থাকবো। মানে কি? কিছুই তো বুঝলাম না। ভাই আর ভাবি এই ডাইনির হাতে আমাকে তুলে দিয়ে একা চলে যেতে বলছে। এখানে এমনি আমাকে ধরে খেয়ে ফেতে চাচ্ছে, আর বাসায় একা থাকলে কি করে আল্লাহ জানে। তোরা নতুন বিয়ে করেছিস, তোরা এখন কিছুদিন একা টাইম স্পেন্ড কর। ভাবি, তুমি জানো না তোমাদেরকে ছাড়া আমি একা থাকতে পারি না। তোমরা যদি এখানে থাকো তাহলে আমি বাসায় গিয়ে কি করব? আমার একা থাকতে ভালো লাগে না, আমার ভয় করে। আরে বোকা ছেলে, তুই কি এখন বাচ্চা আছিস নাকি? বিয়ে করেছিস, এখন তোর সাথে তোর বউ থাকবে। তুই একা থাকবি কেন আর ভয় করবে কেন? তোর সাথে তো নীলা আছে। আর চিন্তা করিস না, আমার বোন অনেক সাহসী, তো সুন্দর করে খেয়া ডাকবে। আর ওর হাতের রান্না অনেক মজা। আমরা এতদিন পরে এসেছি, তুই তোর বউকে নিয়ে চলে যা, মানে আমার শালিকে নিয়ে চলে যা। দেখবি ওর কোনো যেন সমস্যা না হয়, সব দিক থেকে খেয়াল রাখবি।
ভাইয়া আর ভাবি জোর করে মনে হয় আমাদের দুজনকে একসাথে পাঠিয়ে দিয়েছে। কি আর করার আছে, তাই নাস্তাটা ছেড়ে রেডি হয়ে আমি আর নীলা দুজন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দুজন বাসার সামনে নামতে আশেপাশের মানুষ আমাদের দুজনকে দেখে তাকিয়ে রইল। এখন মনে হয় হিংসা হচ্ছে, কারণ আমার সুন্দরী বউয়ের দিকে তাকানোর কি আছে। মনে হয় জীবনে আর কোনো দিন মেয়ে দেখেনি। শালা, তোদের চোখের উপর ঠাড়া পড়ুক। এখানে দাঁড়িয়ে না থেকে আগে দরজার তালাটা খোলো, তারপর ভিতরে প্রবেশ করতে হবে। ন্যাকার মতো দাঁড়িয়ে আছো কেন? ও সরি, তখন যে দাঁড়িয়ে রইলাম আর এগুলো মনে মনে ভাবছি বুঝতেই পারিনি। দরজা খুলে নিয়ে আমি সবগুলো জিনিস ভিতরে নিয়ে গেলাম। এরপর নীলাকে একটা গেস্ট রুম দেখিয়ে দিলাম আর বললাম, এটা এখন থেকে আপনার রুম, আপনি এখানে থাকবেন। তুমি কি এখানে থাকো? না, এটা আমার রুম না, আমার রুম পাশেরটা। কথাটা বলতে আমাকে ধাক্কা দিয়ে পাশের রুমে চলে গিয়ে বলে ওঠে, এই রুমের এই অবস্থা কেন? এগুলো এভাবে নোংরার মতো ফেলে রেখেছো কেন? মাথা চুলকে বলে উঠলাম, আসলে ভাবি যখন বাসায় থাকে সে এগুলো গুছিয়ে যায়, সুন্দর করে রাখে, আমি এগুলো গোছাই না। কথাটা বলা মাত্র কেন জানি না রাগে চোখে তাকিয়ে রইল নীলা। এরপর কি জানি একটা কাগজের মধ্যে লিখে দিয়ে বলে ওঠে, এই নাও টাকা, আর রেখার মধ্যে যা লেখা আছে সব কিছু বাজার থেকে এক্ষুনি নিয়ে আসো। নীলা তার ব্যাগ থেকে টাকা বের করে আমাকে দিল। তখন আমি নীলার উদ্দেশ্যে বলে উঠি, না, টাকা তো আমার কাছে আছে, টাকা লাগবে না। আমি তোমার বড় না তুমি আমার বড়? যা বলছি তাই করো। সিনিয়র মেয়েদের সাথে বিয়ে করা, প্রেম করা একটা সুবিধা আছে, তারা কখনো জুনিয়র বয়ফ্রেন্ড আর জুনিয়র জামের পকেটে টাকা খরচ করে না। কী আর করার আছে, নীলা যা লিখে দিয়েছে তা নেওয়ার জন্য বাজারে গেলাম। লেখা অনুযায়ী যেতে তখন দেখলাম এক গাদা বাসার জিনিস আমার হাতে ধরিয়ে দিল। সব কিছু বাসায় সাজানোর জন্য নেওয়া হলো। প্রায় 5,000 টাকার জিনিস আমার হাতে উঠে আসলো। আরও 3,000 টাকা বেঁচে গেল। ভাবলাম এই টাকাগুলো মেরে দেই। এতদিন ভাবি আর ভাইয়ার টাকা মেরেছি, এখন থেকে নিজের বইয়ের টাকা মারবো, এগুলো ভাবতেছি আর খুশিতে লাফাইতেছি। তখনই দেখলাম পেছন থেকে রাহাতের ডাক। আর রাহাত গতকাল রাতে নাকি বাসায় চলে এসেছিল, ভাবি বলল। তাই হঠাৎ করে ও এখানে বাজারে কি করছে? এই শালা, বাজারে কি জন্য এসেছিস? আর এগুলো বাসায় কি করবি? তুই কি নতুন বেবি নিয়েছিস যে এগুলো সাজাবি? ভাই, আমার একটা ছোট্ট বাবু আছে, তার জন্য এগুলো নিচ্ছি। তখনই দাঁত বের করে রাহাত হাসতে লাগলো। শালার মুখটা চেপে ধরে বলে উঠলাম, শালা, মন চাইতেছে এখন মুখের ভিতরে একদম লাউড়াটা পুরাটাই ঢুকিয়ে দিই। হরামজাদা কোথাকার, মাথায় এমনিতেই গরম আছে, সারাদিন বইয়ের বেটা ভালো লাগে না, সারাদিন আমাকে ধমকের উপর রাখে। আরে সোনা গো, আমার সিনিয়র বউ বিয়ে করার কত স্বাদ দেখেছি তুমি। ওরে বন্ধু, তোমারও স্বাদ ঘুচে যাবে। যখন তুমি ভার্সিটিতে যাবে তখন তোমাকে পেছন দিয়ে লড়া দিব। মানে বুঝতে পারলাম না, কি বলছিস তুই? আমি বলছি যে আমাদের ভার্সিটির ম্যাডাম আর নীলা আপু ওরা দুজনেই একই। মানে হচ্ছে গিয়ে আমার সাথে যার বিয়ে হয়েছে, মানে ভাবির বোন, ও হচ্ছে গিয়ে আমাদের ভার্সিটির ম্যাডাম। তার মানে বলতে চাচ্ছিস নীলা ম্যাডাম আর তোর ভাবির বোন নীলা দুজন একই মানুষ? গোয়া মারা সারা বন্ধু, অবস্থা তো মনে হয়তো খারাপ হয়ে যাবে। দুঃখের কথা কি কমো ভাই, থাপড়ে আমার গাল দুটো আমার গালের মধ্যে নাই। দেরি করিস না, তাছাড়া আবার গরম হয়ে যাবে। তোর সুন্দরী সিনেমারা বউ, সরি এখন তো সুন্দরী বউ, আবার ম্যাডাম বউ। চুপ শালা, মস্কারি করা বন্ধ কর। জিনিসগুলো এনে আমি নীলার হাতে দিলাম। কিছুক্ষণ পর নীলা রুমটা সাজিয়ে আমাকে ভেতরে আসতে বললো। আমি আমার নিজের রুমটায় এখন চিনতে পারছি না, যেন মনে হচ্ছে নতুন করে একটা রুম বানানো হয়েছে। এত সুন্দর লাগছে রুমটা, বলে বোঝানো যাবে না। এগুলো কি আমার জন্য? আমি তাহলে এখানে ঘুমাবো? না মিস্টার, আপনি না এখানে, আমি ঘুমাবো আর তুমি নিচে ঘুমাবে। আমি নিচে ঘুমাতে পারি না। তাহলে সবাই ঘুমাবে। আমি তোমার সাথে ঘুমাবো, কারণ তুমি তো আমার বিয়ে করা বউ। তোকে একবার বলেছি না যে আমার সামনে স্ত্রীর অধিকার চাইতে আসবি না? আমি তোকে কখনো আমার স্বামী হিসেবে মেনে নেব না। কথাটা শোনা মাত্রই মন খারাপ হয়ে গেল। যা ভেবেছিলাম সব কিছু উল্টো হলো। ভাবলাম হয়তো বা মেনে নেবে, কিন্তু না, আমার সব কিছু শেষ। যা ভেবেছিলাম সব স্বপ্নই দেখি শেষ। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এমন ব্যবহার কখন আমি আশা করিনি নীলার কাছ থেকে। দামি আমি মাথা নিচু করে ওর উদ্দেশ্যে বলে উঠি, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি কখনো আপনার কাছে এসে স্বামীর অধিকার চাইতে আসবো না। করবো না কেন? ও মেয়েদের সাথে কথা বলবে কেন?
আমি দেখি না খুঁজে মেয়েদের সাথে কথা বলে বাসের মধ্যে। আর কোনোদিন মেয়েদের সাথে কথা বলুক, তারপর তখন না মেয়েরা কিছু একটা রাখবো না আমি। সারাদিন আমি নীলার সাথে কোনো কথা বলিনি। সন্ধ্যাবেলা নীলা এসে বলে ওঠে, হয়তোবা থাপ্পড়টা আমি বেশি জোরেই দিয়ে দিয়েছি, সরি। আমি চুপ করে রইলাম, কিছুই বললাম না। তখন নীলা আবারও বলে ওঠে, তোমার জন্য খাবার বানিয়েছি, খেয়ে নাও। আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। তখনই নীলা আবার বলে ওঠে, তুমি কি খেতে আসবে নাকি আমাকে তোমার কাছে আবার আসতে হবে? না না, আমি আসেছি। আসলে সিনিয়র মেয়েগুলো প্রচণ্ড পরিমাণে রাগে একটা মেয়ে হয়। ওরা সারাদিন অত্যাচার করে ছেলেদের ওপর। এই নীলা জানি তোমাকে কিভাবে টাইট করতে হবে। খাবার টেবিলে এসে দেখি আমার সব পছন্দের খাবার মুখে দিতে যেন অমৃত খাচ্ছি। এত সুস্বাদু খাবার মনে হয় জীবনে খাইনি। আমি পেট ভরে খেয়ে এসে শুয়ে পড়লাম। আমি রুমে ঘুমাইনি, গেস্ট রুমে ঘুমিয়ে আছি। মধ্যরাতে বুকের ওপর ভারী কিছু অনুভব করতে লাগলাম। গতকাল প্রচণ্ড পরিমাণ ঝড়ো বাতাস হয়েছে, তাই চোখটা খুলতে ইচ্ছে করছিল না। প্রিয় মানুষটার বুকে ঘুমানোর যে এতটা প্রশান্তি পাওয়া যায়, সেটা মনে হয় না পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বুকের উপর ভারী কিছুর চাপ। তখনই দেখলাম আমার বুকের উপর শুয়ে আছে নীলা। নীলাকে যেন অপরূপ সুন্দরী লাগছে। ওর দিকে তাকিয়ে রইলাম, কিন্তু বুঝতে পারলাম না ও কি করে ওই রুম থেকে এখানে এসে শুয়ে পড়লো। ওর চুলগুলো মুখের সামনে আসতে আমি ওর চুলগুলো সরিয়ে কানের কাছে দিলাম। ও আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ করে নীলার ঘুম ভাঙতে ও আমাকে রাতে আবিরকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজের অজান্তেই আমি নিজেও বুঝতে পারিনি। সকালে দেখি পাঞ্জাবি জেগে আছে। তখনই আমি, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আর তুই আমার রুমে এসেছিস কি করে? আমি আসি মানে? তুমি নিজে আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, তার উপর আবার আমাকে থাপ্পড় মেরে বলছো। আমি কিছু বুঝি না, বুঝতে পেরেছিস? তুই আমাকে নিজে এখানে নিয়ে এসেছিস আর জোর করে জড়িয়ে ধরেছিস, আমি কিছু বুঝি না। কথাটা বলে আমি লাফ দিয়ে ওখান থেকে নিজের রুমে চলে যাই আর লজ্জায় নিজের মুখটা লুকিয়ে রাখলাম। আসলেই মির্জা গালিব বলেছিল মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। গালিব, তুমি কখনো তারে বুঝতে পারবে না, কারণ সে সমুদ্রের ঢেউয়ের মতো কোন পাশ দিয়ে আসবে আর চলে যাবে তুমি বুঝতেই পারবে না। ইস, কি লজ্জা! আমি কি করলাম? ভুলেই গেছিলাম চলে যেতে। ঘুম থেকে উঠে রেডি হয়ে ফোনটা চেক করে দেখি 1000টা কল উঠে আছে। নাম্বারটা চেনা, কারণ আমাকে শ্রাবণী কল করেছে। কিন্তু এতগুলো কল করেছে কেন বুঝতে পারলাম না। বেশ কিছুদিন ধরে আমি তো ভার্সিটি যাচ্ছি না, তার জন্য হয়তো বা এতগুলো কল করেছে। একটা সিনিয়র মেয়ে আমি সামলাতে পারছি না, আর একটা সিনিয়র আমাকে নিয়ে পড়ে আছে। কি কপাল আমার। এভাবে মরার মতো বসে না থেকে তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দাও। আপনার এসব নিয়ে ভাবতে হবে না। কথাটা বলে নিজেই রেডি হয়ে আমি একাই চলে যেতে লাগলাম। আর আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল নীলা। আমি মনে হয় ওকে বেশি অপমান করে ফেলেছি। আমার এমনটা উচিতই হয়নি। থাক, ওকে আমি সব কিছু বুঝিয়ে বলবো। কি করব? ওকে আমি কত ভালোবাসি, ও নিজেও তো জানে না যে আমি ওকে কতটা ভালোবাসি। ক্যাম্পাসের সামনে আসতে তখনই দেখলাম রাহাত বসে আছে ফারজানার সাথে কথা বলছে। আমি ওকে দেখে বলে ওঠি, তলে তলে টেম্পো চালাও, আমি বলে হরতাল। শালা, তোর তো খবর আছে। তুমি করলে অন্ধকার, আমরা করলে সকাল। সব কিছু দেখিও না দেখার ভান করে থাকি, আর তুমি সব কিছু হেডলাইট করো। নাটক কম করো প্রিয়, তুমি যে কেমন তা আমি ভালোই জানি। তুমিও এত ঢং কম করো। পিছনে দেখো কি আসতেছে, একবারে বলতে গেলে হেডলাইট আসতেছে। পেছনে ঘুরে তাকিয়ে দেখি যে শ্রাবণী অনেক সুন্দর করে সেজে ভার্সিটির ভিতরে প্রবেশ করছে আর আমার দিকে হেরে যাচ্ছে। তখন রাহাত বলে ওঠে, আজকে শুধু বলেছি যে তুই ভার্সিটিতে আসছিস, কথাটা শুনে দেখ কিভাবে সেজেছে। শ্রাবণীকে আসলে অনেক সুন্দর লাগছে। তখনই দেখলাম শ্রাবণী আমার কাছে এসে আমার হাত ধরে একটা জায়গায় নিয়ে যায়। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তুমি কোথায় ছিলে? তোমার জন্য আমার মন কত খারাপ ছিল কথাটা বলেই আমি আবিরকে জড়িয়ে ধরি। ভার্সিটিতে এসে দেখি যে আবির একটা মেয়েকে জড়িয়ে ধরেছে। এটা দেখার পর আমার যেন পায়ের নিচ থেকে মাটিটাই চলে যেতে লাগলো। আমার বুকটা কেমন থরথর করে কাঁপতে লাগলো। আমি যেন দাঁড়িয়ে থাকতেই পারছি না, দৌড়ে ওখানে চলে গেলাম। এই মেয়ে, তোর সাহস কি করে হয় আবিরকে জড়িয়ে ধরার? ম্যাডাম, আপনি আমাকে মারছেন কেন? আমি আবিরকে জড়িয়ে ধরবো না কিস করব, তা আমাদের ব্যক্তিগত বিষয়। আপনি ক্লাসের ম্যাডাম, আমার পার্সোনাল লাইফে কেন আসছেন? কোথা থেকে নীরা এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় শ্রাবণীকে। তখনই শ্রাবণী কথাটা বলল, এটা তোমার পার্সোনাল বিষয় না, আমার নিজের। আপনার সাহস তো কম না, আপনি আবিরকে নিজের বলছেন। চুপ কর বেয়াদব মেয়ে, তোমার সাহস কি করে হয় তুমি ওকে জড়িয়ে ধরার? তখনই নীলা আর একটা থাপ্পড় দিবে
তার আগে ওর হাতটা ধরে আমি বলে উঠি, এসব কি নীলা ম্যাডাম, আপনি এগুলো কি করছেন? আপনি এইভাবে একজন মেয়েকে মানে আমার বান্ধবীকে মারতে পারেন না। আর আপনি কে যে ওকে মারছেন? কি কারণে আপনি ওকে মারছেন? কথাটা শোনা মাত্রই বুকটা কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওর দিকে আমি অসহায় মুখে তাকিয়ে বলে উঠি, আমি তো আমার কেউ না, আপনি তো আমার কেউ না। আর আমি আপনাকে চিনি না, ওকে মারার সাহস কী করে পান আপনি? কয়টা বললাম মাত্র। কান্না করতে করতে নীলা ওই স্থান ত্যাগ করে ওখান থেকে সোজা চলে যায় ভার্সিটিতে, আর পেছন ফিরে তাকায় না। ঠিক হয়েছে, এখন এখন বুঝুক তাহলে আমার সাথে এমন করার ফল। আর জীবনেও নিজের জামাইয়ের সাথে এমন করবে। নিজে থেকে মধ্যরাতে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে রইল, আর থাপ্পড় খেলাম আমি। এখন কেমন লাগে? আবির, এসবের মানে কি? কিছুই তো বুঝতে পারছি না। শ্রাবণীকে সব কিছু করে বললাম। দেখলাম শ্রাবণী চোখে জল। আমার এখন মনে হচ্ছে যে শ্রাবণী ধীরে ধীরে আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। আমার জীবনে এখন শুধু নীলা ছাড়া আর কেউ নেই। সারাদিন ভার্সিটিতে আমি নীলাকে এক মুহূর্ত দেখিনি। ও মনে হয় বাসায় চলে গেছে, অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেলে আমার কি? ও যে নিজে আমাকে কষ্ট দিয়েছে তাতে কি হবে? এসব ভাবতে ভাবতে আমি হাঁটছিলাম, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি ভাবি কল করেছে। ফোনটা সাইলেন্ট ছিল, অনেকগুলো কল উঠেছিল, খেয়াল করিনি। দেখি হাজারটা কল। ফোন রিসিভ করতে ভাবি রাগে সুরে বলে ওঠে, আবির, তোমার কাছ থেকে এমন কিছু আমি কখনো আশা করিনি। তুমি যে এমন কিছু করবে এটা কখনো আমি ভাবতে পারিনি। আমি এমন কি করেছি ভাবি যার জন্য তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? তুমি আজকে নীলাকে কত কষ্ট দিয়েছ। তুমি নিজেও জানো না তোমার জন্য নীলা অনেক কান্না করেছে, নীলা অনেক কষ্ট পেয়েছে। ও হয়তোবা খারাপ কিছু করতে পারে। ও কেন কষ্ট হবে? আমি কিছুই তো বুঝতে পারছি না ভাবি। তুমি খুবই বোকা আবির, কিছুই বোঝো না। তুমি এতটুকু বুঝতে পারছো না যে নীলা লন্ডন থেকে পড়াশোনা শেষ করে শুধু এই ছোটখাটো একটা চাকরি করবে। তুমি এতটুকু বোঝো না ও কেন এসেছে। সত্যি আমি কিছুই বুঝতে পারছি না ভাবি, আমাকে আপনি সব কিছু খুলে বলুন। নীলা ইউনিভার্সিটিতে জব নিয়েছে শুধু তোমার জন্য, শুধু তোমাকে দেখার জন্য। ইউনিভার্সিটিতে জব নিয়েছে। ও তোমার বিয়ের কথা সাবধানে তোমার সাথে ওর বিয়ে ঠিক করেছে। ও সব কিছুই জানে। তার জন্য তো কখনো অন্য পুরুষকে নিজের ভালোবাসা হিসেবে দেখেনি, শুধু তোমাকে দেখেছে। আর তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে ওর রাগ হয়। তার জন্য সবসময় তোমাকে মেয়েদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। ও তোমাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তুমি ওর ভালোবাসা বুঝতে না, শুধু বুঝতে ওর দেওয়া কষ্টগুলো। তার মানে আমার আর বুঝতে বাকি রইলো না এত কিছু শুধু নীলা আমার জন্য করেছে, আর আমি তাকে কষ্ট দিয়েছি। না, এটা একদমই ঠিক করিনি। আমি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। রুমে এসে দেখি কেউ রুমে নেই। পুরো বাড়ি খুঁজছিলাম, কিন্তু কোথাও পেলাম না নীলাকে। আসার সময় নীলার জন্য এক কুচি বেলি ফুল নিয়ে আসলাম, আর সাথে করে একটা গোলাপ ফুল। নীলাকে পুরো বাড়ি খুঁজলাম, কোথাও নেই। এরপর ছাদে উঠে দেখি এক পাশে সন্ধ্যাবেলা চাঁদের দিকে তাকিয়ে আছে, আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি ছাদে যেতে তখনই দেখলাম নীলা অনুভব করলো, চুপ হয়ে গেল। আমি ওর সামনে গেলাম, তখন নীলা বলে ওঠে, উপরে এসেছেন যে, কিছু লাগবে নাকি? আমি তো আপনার জন্য খাবার পানি নিজেই রাখলাম। কিছু তো লাগবে। আমি এখনো সামনে তাকিয়ে আছি, পিছন ঘুরে দেখছি না। তখন বলে উঠি, কি লাগবে? আমি এখনই এনে দিচ্ছি। আমার তো তোমাকে লাগবে। তখনই আমি নীলাকে ধরে আমার দিকে ঘুরিয়ে ওর চোখের জল দুটো মুছে দিলাম। তখন নীলা বলে ওঠে, এসব করছেন কেন? এখান থেকে চলে যান। ওই যে আপনার বান্ধবীর কাছে যান, যাকে জড়িয়ে ধরেছেন, ওখানে এসব করছেন। হ্যাঁ, আমার কাছে এসেছেন কেন? আরে আসলে তোমরা তো হিংসুটে কেন? আমি আবার কি হিংসুটে করলাম? আপনি যা করার ইচ্ছে করছেন। আমি কিছুই করিনি, বরঞ্চ একটা হিংসুটে। কারণ তুমি জানো যে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে, তার জন্য তুমি এমন করছো। মোটেও না। আপনি যাকে চেয়েছেন তাকে জড়িয়ে ধরুন, তাছাড়া আমার কি? তোমার জন্য বেলি ফুল আর গোলাপ নিয়ে এসেছিলাম তোমাকে ভালোবাসি বলে, কিন্তু তুমি যেহেতু বলছো তাই ওকে দিয়ে আসবো। কথাটা বলতে নীলার আসল রূপ বের হয়ে আসলো। তখন নীলা আমার শার্টের কলারটা চেপে ধরে আমার উদ্দেশ্যে রাগে চোখে বলে ওঠে, কি বললি তুই? এগুলো আমার জন্য নিয়ে এসে আবার ওই মেয়েকে দিয়ে দিবি মানে? এই না না না, তোমাকে রাগানোর জন্য কথাটা বলছিলাম, তোমাকে দিব বলেই নিয়ে এসেছি। তাহলে ওই মেয়েটাকে জড়িয়ে ধরলে কেন? ওই মেয়েটার কথা বললে কেন? আমি ওকে ভালোবাসি না, ও নিজে আমাকে জড়িয়ে ধরেছে, তাতে আমি কি করব? ওকে তো আমি বলেই দিয়েছি আমার বউ আছে। নীলা চুপ করে রইল। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, ভালোবাসো? না, আমি আপনার মতো খাচ্চর বেটাকে ভালোবাসি না। ঠিক আছে, তাহলে
ওর কাছে গেলাম। কথাটা বলতে তখনই নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মরে যাও, তারপর আমি অন্য কারোর হতে দেবো না তোমায়। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, সেম অবস্থা। আমি বেরি ফুলটা নীলার মাথায় লাগিয়ে দিলাম আর গোলাপ ফুলটা ধরে বলে উঠি, ভালোবাসি আমার সিনিয়র বউকে, খুব বেশি ভালোবাসি, অনেক বেশি। তুমি কি আমার মনের রানী হবে, যে রানী আমার সারা জীবন এই বুকে থাকবে? হ্যাঁ, থাকবো। কথাটা বলে আমি আবিরকে জড়িয়ে ধরলাম। তাহলে আজকে আমাদের বাসর রাত হবে। যা শয়তান, আমি তোমার সিনিয়র, লজ্জা লাগে না তোমার এসব বলতে? আমি নীলাকে নিয়ে নিচে চলে গেলাম, খাটে শুয়ে দিয়ে ওর সামনে যেতে লাগলাম আর বলে উঠলাম, আজকে সিনিয়র মেয়ের সাথে এমন কিছু করব যেন একটা ক্রিকেট টিম আমরা জোগাড়তে পারি। এরপর আর কি ইতিহাসের মধ্যে চলে গেলাম দুজন। আর গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।